राष्ट्रिय स्वतन्त्र पार्टी। নেপালকে কেন্দ্র করে আন্তর্জাতিক কূটনীতির অলিন্দে তৈরি হয়েছে এক নজিরবিহীন মহানাটক। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি থেকে শুরু করে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরম বন্ধু তথা আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোর একের পর এক হাই প্রোফাইল বিদেশি কূটনীতিককে মুখের উপর ফিরিয়ে দিচ্ছেন নেপালের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। কিসের এত দম্ভ কাঠমান্ডুর? কার ইশারায় চলছে এই খেলা? যে নেপাল ভারতের থেকে সস্তায় হাজার হাজার টন সার নেয়, যে নেপাল আন্তর্জাতিক অর্থভাণ্ডারের ঋণে ধুঁকছে, সেই হিমালয়ের কোলের রাষ্ট্রটির শরীরী ভাষায় কেন হঠাৎ ফুটে উঠেছে এই চরম ঔদ্ধত্য? পর্দার আড়াল থেকে কি তবে যাবতীয় কলকাঠি নাড়ছে ড্রাগন? বেইজিংয়ের উস্কানিতেই কি নয়াদিল্লি আর ওয়াশিংটনের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাইছে কাঠমান্ডু? ঘটনার সূত্রপাত চলতি মাসের ১১ এবং ১২ তারিখ। কৈলাস মানস সরোবর তীর্থযাত্রায় অত্যন্ত সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলতে কাঠমান্ডু যাওয়ার কথা ছিল ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির। কিছুদিন আগেই মরিশাসে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল স্বয়ং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে এই সফরে সবুজ সংকেত দিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে সবাইকে চমকে দিয়ে দ্বিপাক্ষিক বৈঠক বাতিল করলেন বলেন্দ্র শাহ। ভারতের কাছে এ যেন বিনা মেঘে বজ্রপাত। কিন্তু কেন এই বৈঠক বাতিল? কাঠমান্ডুর অন্দরমহল থেকে যে খবর আসছে তা শুনলে চোখ কপালে উঠবে। নেপালি প্রধানমন্ত্রীর দাবি, তিনি কোনো সচিব বা আমলার সাথে আলোচনার টেবিলে বসবেন না। তিনি কথা বললে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলবেন, কারণ তিনি নাকি সমমর্যাদার রাজনীতিতে বিশ্বাসী। এই ঘটনার নেপথ্যে যে শুধু মোদি বা ট্রাম্পের সমকক্ষ হওয়ার লড়াই কাজ করছে তা কিন্তু নয়। এর পেছনে রয়েছে ভারতের সীমান্ত দখলের এক পুরনো চাল। গত বছরের আগস্ট মাসে নেপাল হঠাৎ একটি নতুন মানচিত্র প্রকাশ করে উত্তরাখণ্ডের লিপুলেত গিরিপথ, কালাপানি এবং লিম্পিয়াধুরাকে নিজেদের অংশ বলে দাবি করে। আর চলতি মাসের শুরুতে তারা ভারত ও চীনকে অনুরোধ করে যাতে লিপুলেত দিয়ে কৈলাস মানস সরোবর যাত্রা না করানো হয়। ভারত অবশ্য সাফ জানিয়ে দিয়েছে ১৯৫৪ সাল থেকে এই রাস্তা ভারতের নিয়ন্ত্রণে এবং নেপালের এই দাবির কোনো ঐতিহাসিক ভিত্তিই নেই। যদি ইতিহাসের পাতায় একটু চোখ ফেরানো যায় তবে দেখা যাবে এই ভারত নেপাল সীমান্ত বিবাদ কিন্তু আজকের নয়। ১৭৫৭ সালের পলাশি আর ১৭৬৪ সালের বক্সার যুদ্ধের পর যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ক্ষমতা বিস্তার করছে, তখন নেপালের গোর্খা রাজারা উত্তরপ্রদেশের তরাই অঞ্চল দখল করতে মরিয়া হয়ে ওঠেন। সেই সময় অবোধ বা অযোধ্যাকে বাফার স্টেট হিসেবে ব্যবহার করত ইংরেজরা। গোর্খাদের আগ্রাসন রুখতে অবশেষে ১৮১৪ সালে নেপালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্রিটিশ কোম্পানি। ১৮১৬ সালের সে বিখ্যাত সুগৌলি চুক্তি অনুযায়ী তো নেপালের সীমানা নতুন করে নির্ধারিত হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী ঠিক হয়েছিল পশ্চিমে মহাকালী নদী থেকে পূর্বে মেচি নদী পর্যন্ত এলাকা গোর্খাদের অধীনে থাকবে। স্বাধীনতার পর লিপুলেত এবং কালাপানির নিয়ন্ত্রণ স্বাভাবিকভাবেই ভারতের হাতে আসে। ১৯৬৯ সালের নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী কীর্তিনিধি বিশু ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে চিঠি লিখে কালাপানি ও লিপুলেত থেকে ভারতীয় সেনা চৌকি সরাতে বলেছিলেন। ভারত সেনা সরালেও কালাপানির কৌশলগত গুরুত্বের কারণে সেখানে পরিকাঠামো অপরিবর্তিত থাকে। দীর্ঘ কয়েক দশক নেপাল চুপ থাকলেও ২০২০ সালে ভারত যখন লিপুলেত পর্যন্ত ৮০ কিলোমিটার দীর্ঘ মহাসড়ক তৈরি শেষ করল, তখন থেকেই নতুন করে সুর চড়াতে শুরু করে কাঠমান্ডু। বোঝাই যাচ্ছে লিপুলেত গিরিপথের কৌশলগত বাণিজ্যিক গুরুত্বকে হাতিয়ার করেই এখন ভারতের উপর চাপ সৃষ্টি করতে চাইছেন বলেন্দ্র শাহ। কিন্তু এই দম্ভ কি নেপালের জন্য হিতে বিপরীত হতে পারে না? একদিকে ভারত ও ইরান যুদ্ধের আবহে যখন আন্তর্জাতিক বাজারে সারের দাম আকাশ ছোঁয়া, তখন ভারত অত্যন্ত সস্তা দরে ৮০,০০০ টন রাসায়নিক সার পাঠাচ্ছে নেপালে। স্থলবেষ্টিত দেশ হওয়ার কারণে নেপালের বিমান পরিষেবাও ভারতের আকাশসীমার উপর নির্ভরশীল। আমেরিকার আর্থিক অনুদান আর আন্তর্জাতিক অর্থভাণ্ডারের ঋণের উপর দাঁড়িয়ে থাকা একটি দেশের প্রধানমন্ত্রী যখন মার্কিন ও ভারতীয় কূটনীতিকদের এভাবে ফিরিয়ে দেন, তখন প্রশ্ন ওঠে, এই অহংকারের খেসারত আগামী দিনে কতটা মারাত্মক দিতে হবে এভারেস্ট রাষ্ট্রকে? বেইজিংয়ের ঋণের ফাঁদে পা দিয়ে শ্রীলঙ্কা বা পাকিস্তানের যে দশা হয়েছে, নেপালও কি সেই পথেই হাঁটছে? দিল্লির সাউথ ব্লক কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে, আলোচনা ও কূটনীতির দরজা খোলা, তবে একতরফা মানচিত্র বদলের কৃত্রিম দাবি কখনোই মেনে নেবে না ভারত।